সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছে ডক্টর রনক জাহান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জানতে চাই যে বিজয়ের মাসে আমরা আছি, বিজয় উদযাপন করছি। বিজয়ের মাস, বিজয় তো আসলে ৭১ ডিসেম্বরের পর থেকে উদযাপনের বিষয়, কিন্তু সেই জায়গা থেকে একটু জানতে চাই যে সেই উদযাপনের জায়গা থেকে আমাদের রাষ্ট্রনীতি, রাষ্ট্র ব্যবস্থাটার মধ্যে সেটা কতটা স্পর্শ করেছে। আমরা কখনোই স্বাধীন এত তাড়াতাড়ি হবে সেটাও প্রত্যাশা করিনি, এবং স্বাধীনতার পর আমাদের অনেক দিক থেকে অনেক উন্নতি আসলে হয়েছে। বিশেষ করে আর্থিক এবং সামাজিকভাবে অনেকগুলো উন্নতি হয়েছে। আমরা অনেক সময় কথা বলবার সময় আমরা আমাদের সমস্যাগুলোর কথা বলি, সামনে চলে আসে। হ্যাঁ, সেটা হয়তো সামনে চলে আসে। কিন্তু আমরা যদি ভাবি যে ৭২ সালে তখন আমাদের দেশের বেশিরভাগ লোক গ্রামে থাকতো, বেশিরভাগ গ্রামের লোক অত্যন্ত দরিদ্র ছিল। এমনি সাধারণভাবে চোখে মানে গেলেও দেখা যেত যে বেশিরভাগ গরিব লোকের কাপড় চোপড় মানে একটা দুটোর বেশি ছিল না, জুতো প্রায় কেউ মানে পড়তে পারতো না। গেলে পরে গ্রামে তখন আমরা অসংখ্য বাচ্চাদের দেখতাম যারা স্কুলে যেতে পারছে না। তখন আমাদের দেশে অনেক লোক এই সাধারণ অসুখে, ডায়রিয়াল ডিজিজ, কলেরাতে মরে যাচ্ছিল। খাবার ওরকম ভালো পানি ছিল না, বাড়িঘর যেমন ছিল হয়তো বা সমস্ত এমনি খড়ের ঘর, একটু টিনের ঘর, এরকম ছিল না, সেরকম সচ্ছলতা ছিল না। এখন শুধু যে মানে কিছু অনেক ধনী হয়েছে তা নয়, এমনিভাবেও সাধারণ লোকের অবস্থা এভাবে আমাদের দেখা, ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে। তারা যে ধরনের বাড়ি ঘর করে, তাদের জীবনের যে আশা আকাঙ্ক্ষা, তাদের বাচ্চাদের তারা স্কুলে দিচ্ছে, এই সমস্ত দিকটা যদি দেখি, খাদ্য বস্ত্রের পরেও সে আরেকটু ব্যয় করতে পারে তার আরেকটু ভালো থাকার জন্য। এবং আমি তো বলছি যে সেটা আগে আমরা যারা ৭০ সালে দেখেছি আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, সেই তুলনায় এখন আমি বলবো যে অনেক বেড়ে গেছে। ওভারঅল আমি বলবো যে অনেক আমাদের যে উন্নতি হয়নি তা নয়, সমস্যা আছে, কিন্তু আমি বলবো যে স্বাধীন হওয়ার পরে যদি আমরা দেখি, বিশেষ করে আমরা যেই দেশটার থেকে ভাগ হয়ে আমরা চলে আসলাম, পাকিস্তান, সেখানে আমরা যদি দেখি যে পাকিস্তানের যে ধরনের উন্নতি হয়েছে তার তুলনায় আমরা বাংলাদেশে একটা অনেক বেশি উন্নতি হয়েছে। এবং আমি বলবো যে স্বাধীন হলে স্বাধীন দেশের মানুষ নিজের চেষ্টায় অনেক কিছু করে ফেলতে পারে। বলা হয়ে থাকে যে অর্থনীতিবিদরা বলে থাকেন যে বৈষম্য আরো বেড়েছে বা ধনী গরিবের দূরত্বগুলো বেড়েছে, সাম্যতাটা আসেনি। হ্যাঁ, না, সেটা তো হয়েছে। সেটা আমি বলবো যে শুধু বাংলাদেশে হয়েছে তা নয়, সেটা সারা পৃথিবীতেই যারা যে বাজার অর্থনীতিতে বিশ্বাস করে, পুঁজিবাদে বিশ্বাস করে, সব দেশেই কিন্তু এমনকি পুঁজিবাদে বিশ্বাস না করলেও চীনে যেমন যেভাবে উন্নতি হয়েছে অর্থনৈতিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে বৈষম্যটা অনেক সমাজের মধ্যে। কারণ ৬০-এর দশকের শেষে আমাদের দেশে একটা চলতি কথা ছিল, পাকিস্তানের ২২ পরিবার কোটিপতি, তার মধ্যে একটা বাঙালি। আর এখন আমি বলবো হয়তো বা কয়েক লাখ হয়তো কোটিপতি, বাংলাদেশ ব্যাংকের হিসাব তাই বলে ১ লাখের বেশি হচ্ছে আমাদের কোটিপতি। অতএব সেখানে কিন্তু সেই তুলনায় যে মানে আমাদের সাধারণ লোকের তুলনায় যে বেতনের থেকে আরম্ভ করে অর্থের বৈষম্য অনেক বেড়ে গেছে। কিন্তু আমি তো বলছি যে বাংলাদেশই একমাত্র দেশ নয়, এটা আমেরিকাতেও হয়েছে, এটা আমি বলছি চীনেও হচ্ছে, এবং এটা এখন সারা পৃথিবীতে যে সব থেকে বেশি কি সমস্যা হিসেবে দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই বৈষম্যটাকে। আগে বলা হতো যে আমাদের অর্থনৈতিক উন্নতি করতে হবে এই সমস্ত, কিন্তু এখন সারা পৃথিবীতে যেটা বলছে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, সবার হাতে কিছু টাকা হচ্ছে, কিন্তু এই যে বৈষম্যটা আরো তাড়াতাড়ি, ব্যবধানটা আরো বেড়ে যাচ্ছে, এবং এটা একটা সামাজিক একটা সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে। সেই জায়গাতেই আমার যেটা জানতে চেয়েছিলাম শুরুতে, সেটা যদি একটু আরেকটু আপনি খোলাসা কথা সেটা যদি বলে যে এই যে বিজয় উপভোগের জন্য যে আমাদের যে কল্যাণমূলক রাষ্ট্র বা কল্যাণমুখী রাষ্ট্র, সেটা কতটা আমরা করতে পেরেছি। সেটা আমি বলবো যে আমাদের দেশের যে একটা
তখন আমাদের যেটা ধারণা ছিল সেটা হচ্ছে, যেটা আমাদের কনস্টিটিউশনে ছিল, 4টা মূলনীতির মধ্যে ছিল, যে একটা হবে গণতন্ত্র, সমাজ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এবং সোশ্যালিজম যেটা ছিল, এবং তারপরে সেটাকে আমরা একটু পরিবর্তন করে বললাম সোশ্যাল জাস্টিস। কিন্তু তাহলেও যেটা ধারণা ছিল সেটা হচ্ছে একটা, যে একটা ভালো রাষ্ট্র হবে এবং রাষ্ট্রীয়ভাবে মানে বেশিরভাগ লোকের যদি কল্যাণ করতে হয়, তাহলে কিন্তু সেটা কখনোই কোনো দেশেই তারা মানে প্রাইভেট সেক্টর দিয়ে করতে পারেনি। সেটা হয়তো বা সোশ্যালিস্ট দেশগুলোতে, কিংবা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট দেশ যেগুলো নর্ডিক, মানে ওই সুইডেন, নরওয়ে, এরা সবই কিন্তু সরকার মাধ্যমে হয়তো বা বিনা বেতনে স্কুল, বিনা বেতনে ভালো হসপিটাল, হেলথ কেয়ার, তারপরে সোশ্যাল সেফটি নেট, হয়তো ট্যাক্স বেশি দিতে হচ্ছে কিন্তু রাষ্ট্র এগুলা দিচ্ছে। এবং এটা করতে হলে একটা ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা করতে হবে, যেই রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, যার মধ্যে স্বচ্ছতা থাকবে এবং লোকজনের একটা বিশ্বাস থাকবে যে এই রাষ্ট্র সবাইকে সমানভাবে দেখছে। এখানে আমি বলবো যে আমাদের একটা বিরাট সমস্যা হয়েছে, যেই একটা মানে স্ট্রং স্টেট বলতে আমরা যেটা বুঝি, যে স্ট্রং স্টেট হলো সেটাকে একটা একটা জাস্ট এবং ফেয়ার, একটা ন্যায়ভিত্তিক এবং একটা মানে এই জায়গায় আপা ট্রান্সপারেন্ট আমি হতে হবে। এখানে একটা বড় একটা বিশ্বের প্রতি বিশ্বাস জনগণের কতটা বেড়েছে, বা জনগণ আস্থা রাখতে পারছে কিনা রাষ্ট্রের প্রতি? আমি বলবো যে ক্রমশই জনগণের মানে রাষ্ট্রের উপরে এবং রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যেগুলো আছে তার উপরে ওরকম বিশ্বাস ক্রমশই কমে যাচ্ছে। এবং এটাই আমি বলবো যে একটা আসলে চিন্তার বিষয়, যে যেটাকে আমরা ইংরেজিতে বলি যে একটা ক্রেডিবিলিটি গ্যাপ হয়ে যাচ্ছে। কারণ এটারও অনেকগুলো কারণ রয়েছে। কারণ হচ্ছে যে প্রথম হচ্ছে যে লোকজন যেটা তাদের তাদের এই ধারণাটা কেমন করে হয়, এটা তো নিজেদের এক্সপিরিয়েন্সের মারফতেই হচ্ছে, যে সরকারের সঙ্গে যা ইন্টারাকশন হচ্ছে। এখন সরকারের সঙ্গে যখনই ইন্টারাকশন হচ্ছে সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গে, তখনই দেখছে যে এক তো হচ্ছে মানে ভীষণ দুর্নীতি তারা দেখছে, যে এমনিতে যা আইনে যা বলছে সেইভাবে কোনো কাজই হবে না। এটা যে কোনো লোককে জিজ্ঞাসা করলে তারা বলবে যে তারপরে হয়তো বা কিছু এখানে সেখানে তারা যদি কিছু ঘুষ না দেয় কিংবা কিছু, তাহলে কোনো কাজই হচ্ছে না। তার উপরে হচ্ছে যে ওটা দেখছে যে যেই তার উপরেও যেটা হয়তো বা অন্যান্য দেশেও, যেমন আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে কিংবা ওখানে অনেক করাপশন ছিল যখন তাদের এরকম অর্থনৈতিক উন্নতি হচ্ছিল, কিন্তু করাপশন থাকলে ওগুলো ছিল অনেক বড় বড় করাপশন। ছোটোখাটো দৈনন্দিন জীবনে যদি করাপশন থাকে, যদি ট্রাফিক পুলিশের কে পয়সা দিতে হচ্ছে, কিংবা থানায় গেলে পয়সা দিতে হচ্ছে, স্কুলে ভর্তি করতে হলে যদি পয়সা দিতে হচ্ছে, হসপিটালে যদি পয়সা দিতে হয়, তাহলে কিন্তু যে দৈনন্দিন জীবনে সাধারণ যারা নাগরিক তারা তখন সরকারের উপর থেকে তাদের তখন মানে আস্থা চলে যায়। আরও অনেক দেশে যেগুলো আছে যে তারা প্রথমে এই ছোটোখাটো যে সমস্ত দুর্নীতি এগুলো বন্ধ করতে পেরেছে। বড় বড় দুর্নীতি, বড় বড় একটা টেন্ডার যাচ্ছে, বিজনেস যাচ্ছে, তখন হয়তো বা একটা সেখানে একটা বড় ধরনের দুর্নীতি হচ্ছে। কিন্তু আমরা যখন দেখছি যে সিঙ্গাপুরে কিংবা অন্যান্য জায়গায় যেখানে তারা করাপশনটা মানে কমিয়েছে, থাইল্যান্ডে, তারা এই ছোটোখাটো যে করাপশন যেটা নাগরিকদের যেটা পাওয়ার কথা, সেখানে যাতে টাকা পয়সা না দিতে হয়, যেই যে সেবাটা পাওয়ার কথা সেটা যাতে উন্নত মানের হয়, এবং উন্নত মানের না হলে কেন হচ্ছে না সেটা নিয়ে একটা যে প্রশ্ন করতে পারবে, তারপরে এই সমস্ত অধিকারগুলো নাগরিকদের যদি না পায় এবং এক্সপিরিয়েন্স যদি সেটা না বলে, তখন তো নিশ্চয়ই মানে ন্যায্যভাবে তারা সরকারের উপরে কোনো বিশ্বাস রাখতে পারছে না। এবং তাতে করে এখন যেটা হচ্ছে, সরকার হয়তো একটা সত্যিকারের একটা কারণ আছে, তখন তারা যদি একটা সত্যি একটা কারণ কিংবা একটা সত্য কথাও বলে, কিন্তু যদি নাগরিকরা ক্রমশ সরকারের উপরে অনাস্থা এসে যায়, তখন সরকার যাই বলছে কোনোটাই তখন তারা বিশ্বাস করবে না। এবং নাগরিকরা যদি সরকারের কথা বিশ্বাস না করে, তখন আসলে যখন সত্যিকারের একটা বিপদ আসে এবং যখন নাগরিকদের একত্রিত করতে হবে কোনো একটা সমস্যা
সমস্যার মোকাবিলা করতে। তখন তো ওরকম ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে তো লোকজনের যে জনসমর্থন পাওয়া সেটা তো পাবে না। এই যে বিশ্বাস ভঙ্গের রাজনীতি কেন জনগণের সঙ্গে শুরু হলো? যেটা আমি বলবো যে আমাদের মানে পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতে আহ, যখন 47 সালে তারা যখন স্বাধীন হলো, তাদের কংগ্রেস পার্টি তার আগে তো 200 বছর ধরে ছিল। আমাদের এখানে আওয়ামী লীগ মাত্র 49-এ হয়েছে, কেমন? অতএব 49 টু 71, এটা তো একটা খুবই একটা ভীষণ অল্প সময়ের মধ্যে আমরা একটা স্বাধীনতা মানে পেয়ে পেয়েছি, গেছি। হ্যাঁ। হ্যাঁ, সেটা অন্যান্য দেশে তো এত অল্প সময়ে মানে মোবিলাইজেশন করে হয় না। আর অতএব এত অল্প সময়ে একটা বড় রাজনৈতিক দল, কর্মী, ত্যাগী নেতা, এগুলা সৃষ্টি করা একটা সমস্যা। এবং তারপর থেকে আমি বলবো যে আসলে তো একটা আমরা ওরকম একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রক্রিয়ার মধ্যেই মানে ছিলাম না। প্রথমে আমরা লক্ষ্যভ্রষ্ট হলাম, তারপরে আমরা সামরিক শাসনের মধ্যে ছিলাম, তারপরে যদিও বা আমরা নির্বাচিত গণতন্ত্রের মধ্যে 91 সাল থেকে ফেরত আসলাম, কিন্তু তার মধ্যে যে সমস্ত সামরিক শাসনের আমলে যেই ধরনের অনেকগুলা অগণতান্ত্রিক নীতি আরম্ভ হয়ে গেল, যেমন রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে কিংবা ইন্টেলিজেন্স এজেন্সিকে ব্যবহার করে নির্বাচন করা কিংবা দল গঠন করা, আহ, এই এই জিনিসগুলা তো তারপরে গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হয়ে আসলেন তারা প্রথমেই যদি মানে ঠিক করতেন যে না, এইগুলাকে আমরা বাদ দেব। কিন্তু যারাই যখন ক্ষমতায় এসেছেন তখনই তারা ভেবেছে এখন তো ক্ষমতার সুযোগটা নিয়ে আমরা ওইভাবে রাজনীতি করব। তার মানে অতএব আমাদের ওই যে একটা আমি যেটা বলবো যে ভারতে কখনো এই নির্বাচনে এইভাবে তো কেউ মানে মানে একটা ইন্টেলিজেন্স এজেন্সি ব্যবহার করে তো কেউ করছে এরকম তো আমরা শুনছি না। তো অতএব অনেকগুলা জিনিস আমি বলবো যে আমাদের দেশে গণতন্ত্র করতে হলে এবং সরকারের উপরে বিশ্বাস করতে হলে যে সরকার হচ্ছে সব জনগণের সরকার, সরকার তো একটা দলের সরকার নয়, কেমন? অতএব সেই ধরনের যে বিশ্বাস আনতে হবে, ওই ধরনের কর্মকাণ্ড আসলে কেউ যারা ক্ষমতায় যাচ্ছেন তারা করছেন না। এবং এটা মানে বছরের পর বছর, সেই যুগের জায়গা পর থেকে যুগ। আমরা বলতে পারি যে আমরা 71-এর 16 ডিসেম্বর বিজয় পেয়েছিলাম। বিজয় বলতে আমরা পেয়েছিলাম ওটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, সার্বভৌমত্ব পেয়েছিলাম। তো তারপরে আমাদেরকে অনেক গণতন্ত্রের বিজয়ের জন্য লড়াই করতে হ্যাঁ হয়েছে। নিশ্চয়ই, হ্যাঁ সেই করতে জায়গায় তো হয়েছে। এবং তারপরও আমরা আমাদের ধারণাটা একটু মানে ছিল একটু সোজা। আমরা ভেবেছিলাম সামরিক শাসন ফেলে দিলেই গণতন্ত্র হয়ে গণতন্ত্র যাবে। চলে আসে। তারপরে এখন আমরা আরো 30 বছরে, আমরা প্রায় 25 বছরে দেখছি যে নির্বাচিত জনপ্রতিনিধি পাঠালেই যে গণতন্ত্র হয়ে যাবে তা নয়। জানতে চাই আপা যে গণতন্ত্রের সংজ্ঞা পাঠ করে এবং ধারণা নিয়ে কতদিন আমরা যাব গণতন্ত্রের স্বাদ না নিয়ে? একটা হচ্ছে যে আমরা যদি দেখি যে 70-এর দশকে কিংবা 60-এর দশকে যেটা তুমি বলছিলে যে সরকারের উপরে লোকের বিশ্বাস ছিল, তখন কিন্তু মানে সরকার অত বেশি হয়তো বা সেবা দিত না, কিন্তু সরকারের ইনস্টিটিউশনগুলা অনেক অনেক স্ট্রং ছিল। আচ্ছা। এবং লোকের কিন্তু তার উপরে বিশ্বাস ছিল। যে লোকে তখন ভাবতো যে যারা মানে সিভিল সার্ভিসের যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, প্রশাসন কিংবা জুডিশিয়ারি কিংবা ইউনিভার্সিটি তো যারা মানে শিক্ষক, যে যেমন আইন যা আছে, যদি বলা হয় যে ক্লাসে যেতে হবে, পড়াতে হবে, 20 ঘন্টা ক্লাস নিতে হবে এক সপ্তাহে, তাহলে সবাই ক্লাসে তখন যাচ্ছিলেন। গবেষণা হয়তো তখন করছিল না, কিন্তু প্রত্যেক ইনস্টিটিউশনে যা আইন আছে সবাই কিন্তু আইনটা মেনে চলছিল। এবং প্রধান আমাদের প্রথম যে সমস্যাটা এখন মানে ক্রমশ হচ্ছে সেটা হচ্ছে কোনো ইনস্টিটিউশনের লোকই নিজেদের ইনস্টিটিউশনের যে আইন সেটা মেনে চলছে না। অতএব এখন প্রত্যেকটা ইনস্টিটিউশনই সেই জন্য এখন ভেঙে ভেঙে যাচ্ছে। এখন ইনস্টিটিউশনগুলা যে যদি সব ভেঙে যায়, কারণ হচ্ছে যে মানুষ কেন মানে সরকার গঠন করে, কারণ একটা আইনের মধ্যে সবাই চলতে চায় এবং যেটা সবার জন্য ফেয়ার হবে, এবং তার জন্য কিছু ইনস্টিটিউশনের দরকার হয়। তো ওই পুরনো ইনস্টিটিউশনগুলো চলছে না, লোকের আর বিশ্বাস রাখতে পারছে না প্রশাসনের উপরে কিংবা জুডিশিয়ারির উপরে কিংবা পুলিশের উপরে। ওই পুরনো ইনস্টিটিউশনগুলো চলছে না, কিন্তু নতুন কোনো ইনস্টিটিউশনে আমরা হচ্ছে না।
অতএব এটা একটা একটা বিশৃঙ্খল একটা অবস্থার দিকে আমরা ক্রমশ চলে যাচ্ছি, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরা ওই কিছু ফিলোসফারকে পড়াই। একটা হচ্ছে টমাস হবস, যে তখন বলছিল যে ওরকম যে লেভিয়াতান বলে একটা মানে একটা কাল্পনিক দেশ, যেখানে হচ্ছে কোনো আইন টাইন কেউ মানছে না, যে যেমন করে পারে মারপিট করে সামনে আগিয়ে যাচ্ছে, এবং ওরা মানে একটা শব্দ বলা হয়েছে লাইফ ইজ ন্যাস্টি ব্রুটিশ অ্যান্ড শর্ট। হ্যাঁ, অতএব মানে ওইভাবে, এবং তারপরে বললো যে এইরকম অবস্থা থেকে বাঁচবার জন্যে মানুষ ওই সামাজিক চুক্তি করে তারপরে মানুষ তখন আরেকটা অন্য রকমের সরকার, অর্থাৎ আমি রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র কিরকম হবে? রাষ্ট্র বলা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে জনসাধারণের একটা চুক্তি, সামাজিক চুক্তি। সামাজিক চুক্তিতে কিসের কোন মানে রাষ্ট্র কি ধরনের হলে মানুষ তখন রাষ্ট্রের হাতে ক্ষমতা দিয়ে দিবে যে রাষ্ট্র মানুষকে খুনও করতে পারে, মানে ইন দ্য সেন্স যে কেউ কোনো দোষ করলে তাকে তো সাজা দিয়ে মৃত্যুদণ্ড দিতে পারে। অতএব কিন্তু এই যে মানুষের এই অধিকারগুলা তো মানুষ রাষ্ট্রকে দিচ্ছে, কিন্তু রাষ্ট্রকেও ওরকম একটা চুক্তির মারফতে হচ্ছে। তো যাই হোক, আমাদের একটা প্রধান সমস্যা হচ্ছে যে যেটা আমরা সব সময় সমস্ত পৃথিবীতে যত রকম মানে আমাদের বারে বারে যে স্টাডিজ করা হচ্ছে, দেখা হচ্ছে যে বাংলাদেশে যেটাকে বলা হয় যে ন্যায়ের শাসন, সেটা তো মানে রুল অফ ল, এটা আমরা কিছুতেই প্রতিষ্ঠা করতে পারছি না। এবং এটা প্রতিষ্ঠা করতে পারছি না তার একটা ইন্ডিকেটর হচ্ছে এই যে ইনস্টিটিউশনগুলা, যেগুলো আগে যেমন তেমন হলেও মানে অত হাই কোয়ালিটি না হলেও ওগুলা ইনস্টিটিউশনগুলো চলছিল। হ্যাঁ, আমি তো বলছি যে আমাদের স্কুলে তখন মাস্টারদের যে সবাই MA পাস ছিল তা নয়, কিন্তু তারা হয়তো হ্যাঁ, কিন্তু তারা তো স্কুলে আসছিল, তাদের যে 7 ঘন্টা আসার কথা, স্কুল তো কোনোদিন তারা কামাই করতো না। কিন্তু এখন হয়তো অনেক MA পাস, BA পাস, PhD করা আছে, বেতনও তারা পাচ্ছে, সরকার থেকে বেতন পাচ্ছে, কিন্তু তারা তো স্কুলে এসেই তারপরে হয়তো নিজের কাজে চলে যাচ্ছে, কিংবা যারা স্কুলে এসেও তারা হয়তো বা ক্লাস কিংবা ইউনিভার্সিটিতে এসে ক্লাস নিচ্ছে না, তারা একটুখানা করেই তারপরে তারা নিজেদের রিসার্চ করছে, কনসালটেন্সি করছে, এ সমস্ত করছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে ইনস্টিটিউশনগুলো ভেঙে যাচ্ছে, নতুন ইনস্টিটিউশন হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এত ব্যাপক মানে দুর্নীতি এখন ঢুকে গেছে ছোটখাটো সব ব্যাপারে, যে একটা হচ্ছে আমাদের মানে ফর্মাল যে আইন কারণ সেটা রয়েছে, কিন্তু এটা মেনে কেউ চলছে না এবং চলতে পারবেও না। অতএব সবাই এখন ওই ইনফর্মাল প্রসেস আইন ভেঙে চলার মধ্যেই রয়েছে, কারণ আইন ভেঙে না চললে আইন তৈরি করে নিয়েছে, আইন নয়, যেমন আমি যেমন আমার ড্রাইভারকে যখন আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা এখন তো তার লাইসেন্স হয়তো রিনিউ করার কথা, তখন সে বলবে যে আইন যেভাবে আছে সেটা করলে 7 দিনও পাবে না, কিংবা মানে আর এটা তার ন্যায্য কাজ। তাকে যদি বলা হতো যে অন্যান্য দেশে যেটা আছে আপনি দিয়ে যান, কালকে এটা পাবেন, এবং এটা নিশ্চয়তা থাকলে তো সে তার সেভাবে কাজ করে, কিন্তু ওরকম দিলে সে তো আর পাবে না। অতএব সারা দেশের মানুষ এখন জানে যে যা ফর্মাল যে আইন আছে এটা করে তাদের কোনো সেবা কোনো কাজ তাদের হবে না। অতএব তারা তখন জানে যে এইরকম ভাবে এইভাবে এই অঙ্কের টাকা দিলেই কাজ হবে। তাহলে এইভাবে আমি বলবো যে দুর্নীতিটা মানে সমাজের মধ্যে এখন ব্যাপকভাবে মানে লোকজন এটাকে প্রায় মানে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মানে এবং এটাই অনুসরণ হচ্ছে না, এটাই মানে এটাই একটা অল্টারনেটিভ সিস্টেম হয়ে গেছে, নিজেদের তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, নিজেদের তৈরি করা। এখন আমি বলতাম যদি একটা ইনস্টিটিউশনালাইজ করতে হয় তাহলে এটা হয়তো বলা যেতে পারে যে ঠিকই আছে, এখন কোনো সার্ভিস নিতে হলে 10% কিংবা 15%, আমরা যেমন দোকানে খেতে গেলে একটা ভ্যাটও দিচ্ছি, আবার ওই যে সার্ভিস চার্জ কিংবা বকশিশ দিচ্ছি। হ্যাঁ, এখন যদি বলা হয় ঠিক আছে আমরা আমাদের সার্ভিসটা ওই সময়ের মধ্যে পাবো, কিন্তু এত পার্সেন্ট মানে দিলে তাহলে পাবো, কিন্তু এবং তাহলে কি হারে কে দেবে, বড় লোকরা এত হারে দেবে, তাহলেও একটা সিস্টেম হয়। কিন্তু এখন তো কোনো সিস্টেম নাই, এখন আর কারো কোনো লিমিটও তো নাই। এখন যে যতটা পাচ্ছে, এবং যদি ওদের যে 10% সার্ভিস চার্জ নিয়ে সবাই সার্ভিস দিবে তাহলেও হয়, কিন্তু একজন পারলে সে প্রায় 200-300% চার্জ নিচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে একটা ভীষণ ক্যাওটিক অবস্থা। এবং অতএব আমাদের প্রধান এটা হচ্ছে আমাদের ট্রাফিক যেমন কোনো তো নিয়ম কেউ মানছে না, অতএব যে যেমন ভাবে করছে, কিন্তু এইভাবে আর হচ্ছে যে
বিরতি যাওয়ার আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বিজয়ের 44 বছর পরে এসেও আমরা কতটা এই শৃঙ্খলার বাইরে থাকবো। আমাদের তো আবার সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতেই হবে। হ্যাঁ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা গড়ে তুলতেই হবে এবং যেগুলোতে চির ধরেছে সেগুলো মেরামতের প্রয়োজন হ্যাঁ আছে। সেটা, কিংবা আমি তো বলছি যে হয়তো বা পুরনো আইন কিংবা পুরনো বেতন সেগুলো হয়তো চলবে না, নতুনভাবে করতে হবে। কিন্তু যে এটা করতে হলে প্রথমেই যেটা দরকার হবে যে আগে আমরা যখন মানে গণতান্ত্রিক ব্যবস্থায় ছিলাম না, তখন আমাদের ব্যুরোক্রেসি মানে প্রশাসন, আমলাতন্ত্র খুব স্ট্রং ছিল এবং আমলাতন্ত্রের সঙ্গে জনগণের আবার একটু তফাৎ তখন ছিল। কিন্তু আমলাতন্ত্র যেহেতু জনগণের খুব কাছাকাছি নয়, তাদের মধ্যে কিছু কিছু লোক হয়তো একটু তারা দুর্নীতিবাজ হলেও কিন্তু ওই আইনটা তারা অনেকটা ফেয়ারলি তারা আমলাতন্ত্র তখন তখন তারা করতো সবার জন্য। হ্যাঁ, কিন্তু এখন যেটা হচ্ছে যে আমলাতন্ত্রর উপরে এখন কিন্তু আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন, এমপিরা আছেন, যারা ভোট নিয়ে আসছেন এবং তারা আবার জনগণের বেশ কাছাকাছি থাকতে হয়। যে কোনো লোক একটা এমপির ঘরে ঢুকে যেতে পারে এবং তারপরে গিয়ে তখন তারা একটা গোষ্ঠী কিংবা একটা ব্যক্তি তখন ওই এমপি জনপ্রতিনিধির উপর একটা প্রেশার সৃষ্টি করে, প্রভাব করে, তো বলে যে আমার জন্য এটা করে দেন। এবং এই যে তদবির এগুলো হয় অনেক বেশি এবং জনপ্রতিনিধিরা যেহেতু ভোট চাইবেন, এখন পর্যন্ত জনপ্রতিনিধিরা ওই ধরনের একটা আইন কিংবা নিজেদের কোড অফ কন্ডাক্ট লোককে বোঝাতে পারেন নাই যে আমি সবার জন্য প্রতিনিধি, কিন্তু আমার এলাকা এখনো তুমি যদি যাও তাহলে সব দেখবে লোকে বলবে উনি তো আমার এলাকার মন্ত্রী এমপি, উনি আমার এলাকার জন্য কেন করছেন না, কিন্তু উনি তো এমপি হলেও হ্যাঁ কিন্তু উনি তো সারা দেশ মন্ত্রী, তো উনি সারা দেশের এবং প্রায়োরিটি হয়তো আরেকটা আরো গরিব জায়গা রয়েছে সেখানে সেই জায়গায় তো আমাদের স্থানীয় সরকার কাঠামো আমরা ঠিক ওইভাবে সুদৃঢ় করতে পারিনি। মানে পৌরসভার চেয়ারম্যানের বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে কাজটা সেটাও আইন প্রণেতাদের করতে হয় না, করতে হয় না, কিন্তু তারা এটা করতে চান। হ্যাঁ ওই তো মানে ওইটাই তো করছেন তারা, তাদের কাছে দাবিটা আপনি যেটা বললেন। হ্যাঁ না, তারা এটা করছেন এবং এটা করে তারা তো মানে এটা নিয়ে বহু বছর ধরে কথা হচ্ছে যে এমপিদের রোল হবে পার্লামেন্টে, তারা তো লোকাল গভর্নমেন্টের কাজ করার কথা নয়, কিন্তু তারা ভাবছে শুধু এই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক এটা করে তারপর তারা ভোট পাবেন। অতএব এই যে আমি বলবো যে আসলে গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন বলতে গেলে এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশন যেটা সবার জন্য, ধনী দরিদ্র সবার জন্য সমানভাবে কাজ করবে, জনপ্রতিনিধিরাও এগুলো আপেল করবে এবং যাতে লোকজন কোনো এই ধরনের একটা অন্যায় একটা প্রেশার না সৃষ্টি করে। তাদেরকে তো রাজনৈতিক দলের কর্মীদেরকে কাজটা কি, তাদের কর্মীদের কাজ হবে এই সমস্ত জিনিসগুলা বোঝানো যে উন্নত মানের শাসন ব্যবস্থা সরকার আমরা কিভাবে করব। এখন এই ধরনের পলিটিক্যাল যে একটা এডুকেশন দরকার এবং এই ধরনের কাজ যে রাজনৈতিক দলের কর্মীদের করার কথা, এখন এগুলা তো কেউ মানে বলছে না, করছে না এবং এইটা বোঝাবার জন্য এটা দুই দিকেই মানে সমস্যাটা, লোকও চাপ দিচ্ছে এবং ওরা চাপের মধ্যে। এখন এই জিনিসটাকে লোকজনকে বোঝানো যে আমরা সবার জন্য করছি কিন্তু ধাপে ধাপে করব, কেন করছি, এবং রাজনৈতিক দলের যে অনেক কর্মী আছে, অঙ্গ সংগঠন আছে, তাদের যে হাজার হাজার কর্মীরা যে গ্রামে গঞ্জে আছে, তাদেরকে তো এই সমস্ত জিনিস তারা তো লোকজনের কাছে গিয়ে বলছে না এবং বোঝাচ্ছেও না। তারা কি জানে আমরা এখানে বসে একটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছি, গ্রামে সারা বাংলাদেশের লোক কি এটা জানে যে এই পরিকল্পনাটা কি আছে না আছে, কেন হচ্ছে, কোন বিষয়ে আমরা বেশি জোর দিতে হবে? সব জিনিস তো একসঙ্গে হবে না, একটা জিনিস ছাড় দিতে হবে। কেন একটা জিনিস আমরা ছাড় দেব? লোকজন তো ভাবে কালকে আমার ঘরে ঘরে বিদ্যুৎ আসবে, ভালো স্কুল হয়ে যাবে, কিন্তু সবকিছুর জন্য টাকা দরকার হবে এবং এই টাকাটা তাহলে কোথা থেকে আসছে? সেক্ষেত্রে জনমানুষকেও আমরা ওই জায়গাটা বোঝাতে পারি যে রাষ্ট্র কাছে সে কতটুকু চাবে, কি চাবে এবং রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের কাছ থেকে সে কি চাইতে পারে, সেই শেখানোটাও তো হয়নি। অন্যান্য দেশে, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলাই করে এবং তারাই বিভিন্ন নীতি নিয়ে কথাবার্তা বলে, ডিবেট করে এবং দুইটা দলের মধ্যে
একটা তফাৎ মানুষ তখন দেখতে পায় যে এই দল আসলে এরা এই নীতি নেবে, এই ধরনের কর্মকাণ্ড করবে, এবং তাতে আমাদের ইশতেহার থাকে একটা রাজনৈতিক ইশতেহার। এইরকম, আর এরা আসলে এই ধরনের নীতি হবে। মানে এবং এই সমস্ত কাজে সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন এইগুলার উপরেই অনেক জোর দেওয়া হয়, এবং সেগুলাকে খুব ডিটেল করে বলা হয় যে এই, এবং কিংবা এই এরা আসলে এরা আমাদেরকে এইভাবে ট্যাক্স করবে, ওরা আসলে আমাদেরকে সেই এই জায়গাগুলি ধরনের জিনিস আমরা আমাদের এই আলোচনায় ৪০ বছরে স্পষ্ট করতে পারিনি। কারণ আপনি বলছেন যে বিভিন্ন সময়, ৭১-এর পর থেকে আমরা বিভিন্ন সময় সামরিক বেসামরিক বিভিন্ন রকম সরকারের সঙ্গে ছিলাম, এবং যে কারণে আপনি বলতে চাচ্ছেন গণতন্ত্রের চর্চাটা যেহেতু সুদৃঢ়ভাবে হয়নি, সেই জন্য এই কাজগুলো না, আমরা সবসময় যেমন একটা মানে একটা ধারা চলে এসছে যে আমরা মুভমেন্ট পলিটিক্স করছি, কেবল আন্দোলনের পলিটিক্স করছি। হ্যাঁ, কিন্তু আমি বলছি আন্দোলন করা যায়, তুমি একটা পরিবর্তন আনতে পারো, কিন্তু তারপরেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে শাসন করতে হবে, একটা রাষ্ট্র এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করতে হবে, জনগণের কাছে তোমাকে অ্যাকাউন্টেবল হতে হবে। এরকম হলে তোমার অনেকগুলা একদম খুব ডিটেল পলিসিস দরকার, কি কি পদক্ষেপে করবে। এই পদক্ষেপগুলো নিয়ে কখনোই আলোচনা হয় না। হ্যাঁ, সেটাই হচ্ছে জায়গাতেই আমাদের একটা বড় কি বলবো ব্যবধান থেকে গেছে এই ৪০ বছরে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।